দিনে দিনে একটা বাজে নেশা হয়ে যাচ্ছে সব ওই ত্রির জন্যে। আর ভালো হতে দিল না। ইপ্তি বলল, আজ বুধবার। এ নিয়ে আজ 3টে দিন ইপ্তির মুখোমুখি হয়নি দ্বিধা। সেদিন সকালে যে অফিসে গেল, তারপর আর ওর দেখা পাওয়া যায়নি। অবশ্য যাওয়ার সময় ইপ্তি বলে গিয়েছিল কয়েকদিন এখানে আসবে না ও, কিছু দরকারি কাজ আছে, সেসব শেষ হলেই ফিরবে। এই ফাঁকা বাড়িতে সময় কাটানোর জন্য শুধুমাত্র আছে একটা টেলিভিশন। দিদার ফোনটা ওর কাছেই আছে, তবে কোনো কাজে নয়। ফোনে ডাটা ও ব্যালেন্স কিছুই নেই, ফোনের চার্জারও নেই কাছে, ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। দিদা অবশ্য খুব খুশি হয়েছে ইপ্তির অনুপস্থিতিতে। ইপ্তির সামনে থাকলে এখন ওর শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ইপ্তির জালিমের মতো আচরণগুলো ওকে বড্ড বেশি পড়ায়। তার থেকে বরং একা শান্তিতে আছে তিধা। ফ্রিজে কয়েকদিনের কাঁচা বাজা রাখা ছিল, অনায়াসে এই কয়দিন কাটিয়ে দিয়েছে তিধা। দুপুরে সামনে কিছু খাবার রান্না করে খাওয়া সেরে ঘুমোতে গেল ও। আসার পর থেকে এই বাড়িটা পুরো অংশটুকু তেমন ঘুরে দেখা হয়নি তিধার। ভেবেছিল আজ দুপুরে খাওয়ার পরে ঘুরে ফিরে দেখবে, যদিও বাইরে যাওয়া পথ বন্ধ, সদর দরজা বাড়ি থেকে তালা মেরে রাখা। তবে দুপুরে খাওয়ার পরেই ক্লান্তি ভীষণ ভরে টেনে ধরল তিধাকে। বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে নিস্তেজ হয়ে পড়ল। উঠে বসার আর শক্তি হলো না। ঘুমের মধ্যেই তিধার অনুভব হলো ওর বাবার কথা খুব মনে পড়ছে, সাথে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা। তিধার ঘুম ভাঙল মাঝরাতে। চারকোণিক দেওয়াল ঘড়ির কাঁটা তখন 12টার ঘন্টা পেরিয়ে 1টার পথে হেঁটে চলল। মূলত রুমের মধ্যে কারোর হাঁটা চলার শব্দে ঘুম ভেঙে গেছে তিধার। পুরো রুম অন্ধকার। জানালার দিকে তাকালো তিধা। বাইরের আধার দেখে আন্দাজ করলো রাত অনেক হয়েছে। এত রাতে এই ফাঁকা বাড়িতে কে আসবে হঠাৎ? ইপ্তি নাকি? কম্বল সরিয়ে উঠে বসলো তিধা। বিছানার উল্টো দিকে চোখ পড়ল ওর। একটা বিশালাকার পুরুষালী দেহবয়ের আভাস ওকে আরো ভীত করে তুলল। অভয়টা উল্টো দিকে মুখ করে ঘুরে দাঁড়িয়ে কিছু একটা করছে। সামনের দিকে টেবিল। ঘামতে শুরু করলো তিধা। বুকের কম্পনের মাত্রা বেড়ে গেল ওর। মুখ ফসকে জোরসোর চিৎকার বেরিয়ে আসলো। মা, ভূত! চোখ চেপে ধরে রাখলো তিধা। মিনিট আধখানেকের মধ্যেই একটা শক্তপোক্ত হাত এগিয়ে এসে ওর ডান কাঁধ চেপে ধরে পড়ল। তাই ভূত? পিটপিট করে ধীরে ধীরে চোখ মেলল তিধা। ড্রয়িং রুম থেকে আসা আবছে আলোয় দেখলো ইপ্তি দাঁড়িয়ে আছে সামনে। এবার টেবিলের সামনে তাকালো তিধা, কেউ নেই ওখানে। আবার ইপ্তির দিকে তাকালো, ভাঙ্গা স্বরে বলল, ও ওখানে? ভূত নয়, আমি ছিলাম। এত রাতে কোথা থেকে আসলি? বাইরে থেকে। কাজ শেষ, তাই রাতেই ফিরেছি। আমি বাসায় যাব, আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আয়। উফ, মামা বাড়ির আবদার, তুই চাইবি আর অমনি আমি তোকে বাসায় দিয়ে আসবো? তাহলে এই কতগুলো দিন এখানে নিজের টাকা খরচ করে খাইয়ে পরিয়ে রেখেছি কেন তোকে? ইপ্তির কঠিন মুখশ্রীর দিকে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো তিধা। তারপর নরম গলায় নিম্ন স্বরে বলল, তোর খাওয়ানো পড়ানোর টাকা আমি ফিরে গিয়ে শোধ করে দিব। ইপ্তি গায়ের টি শার্টটা খুলতে খুলতে নির্লিপ্তভাবে উপহাসের স্বরে জবাব দিল, আরামের টাকা ছোঁয়ার অভ্যাস আমার নেই। ওই টাকা দিয়ে বরং তোর বাপের জন্য নৈতিকতা কিনতে পারিস কিনা দেখিস। দিদা চুপ করে রইল। ইপ্তির এই কথায় বিপরীতে ও কোনো জবাব দেবে না। জবাব দাও বৃথা। এসব কথা ওর মাথাতেই ঢোকে না। ওর বাবার সাথে ইপ্তির কিসের ঝামেলা? এই কথা চিন্তা করতে করতেই এই 3 দিনে মোটামুটি ভালোই অসুস্থ হয়ে পড়েছে ও। দ্বিধা উঠল, এলোমেলো খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, এমন জালিম হয়ে গেছিস যে ফোনের চার্জারটাও নিয়ে গেলি। ফোন আছে, ফোন কাছে রেখেও কোনো লাভ হলো না। আধা ঘন্টার মধ্যেই চার্জ শেষ। ইপ্তি জবাব দিল। এর জন্যই রেখে গিয়েছি শাখের করাত। গ্লাসে পানি ঢেলে নিয়ে বিছানায় বসলো ইপ্তি। দিদা উঠে যাচ্ছিল বাইরে। ইপ্তি ডাকলো। এদিকে আয়, কথা আছে। ও ডাক শুনে ফিরে এসে সামনে দাঁড়ালো দ্বিধা। ইপ্তি বিরক্তি দিতে বুড়ো কুচকে ফেলো, থমথমে স্বরে বলল, বসতে বলা লাগবে মুখে? দিদা চট জলদি করে পাশে বসলো। ইপ্তি মুখ না ফিরেই বলল, 10 দিন পরে তুই বাড়ি যেতে পারবি। এখন নয় কেন? এখন সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব না তাই সম্ভব না। দেখ, বেশি তেরামি করবি না আমার সাথে, তুলে নিয়ে একটা আছাড় মারবো। কথাটা বেশ সুরক্ষা স্বরেই বলল ইপ্তি। দিদাও পাল্টা জবাবে বলল, ওটা ছাড়া আর কি কিছু পারিস? ওর কথা শুনে ঘাড় ঘুরালো ইপ্তি। তীক্ষ্ণ চাহনি দিদার মুখে কিছুক্ষণ বিচরণ করে শেষমেশ চোখ গিয়ে আটকালো। চোখে চোখ রেখে ইপ্তি জবাব দিল, হ্যাঁ পারি তো অনেক কিছুই, কিন্তু ওসব করলে তুই এখন কান্নাকাটি শুরু করবি। তাছাড়াও নিজের খারাপ রূপটা এখন প্রকাশ করতে চাইছি না, যেহেতু আর কিছুদিনের মধ্যে এই বিয়ের নাটকটা শেষ। দিদা ঢোক গিল ইপ্তির কথা শুনে। জোরে জোরে নিঃশ্বাস নিল। কাপা স্বরে জিজ্ঞাসা করলো, মানে?
10 দিন পরে তুই চলে যাওয়ার আগে আমাদের ডিভোর্সটা কার্যকর করা হবে। তোর দেনমোহর আর ভরণ পোষণের একটা ফর্মালিটি পূরণ করে তারপর একই বৈঠকে ডিভোর্স রেজিস্ট্রেশন করা হবে। এরপর আজীবনের জন্য আমরা আর কোনোদিন মুখোমুখি হব না। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো লাইফ লিড করব। ও আচ্ছা। দিদার হঠাৎ কিছু একটা হলো, মনে হলো মাথায় বাড়ি খেয়েছে কিছুতে। কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলো ওকে। উঠে দাঁড়াতে চক্করটা বেশ ভালোভাবে অনুভব করলো। এক পা এগিয়ে আবার পেছনে ফিরে ধপ করে বসে পড়লো বিছানায়। ইপ্তি ফোন হাতে নিয়ে মেসেজ করছিল, দিদার দিকে খেয়াল করলো না ও। দিদা মাথায় এক হাত শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলল, এটাই তো হওয়ার ছিল, মেনে নিতে কষ্ট হচ্ছে কেন? ইপ্তি মাথার নিচে বালিশ টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানার এক পাশে। মাথাটা হালকা উঠিয়ে পায়ের কাছে বসে থাকা দিদাকে উদ্দেশ্য করে বলল, মাঝখানে একটা কোলবালিশ টেনে নিয়ে ঘুমিয়ে পড় ওপাশে। দিদা মুখ ঘুরিয়ে প্রশ্ন করলো, ড্রয়িং রুমের সোফায় গিয়ে ঘুমাতে পারছিস না? সোফা এলোপাতারি ঘুমিয়ে গতদিন ঘাড়ে ব্যথা হয়েছিল। তাছাড়াও আমার বাড়ি, আমার রুম, আমার বিছানা, তোর অনুমতি নিয়ে ঘুমাতে হবে? কোথাকার কে তুই? আপাতত তোর বউ। মুখ ফসকে কথাটা বলে ফেলো, সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল দিদা। ইপ্তি তেসরাভাবে জবাব দিল, তাহলে বউ যখন হয়েছিস কোলবালিশটা আর মাঝখানে দেওয়ার প্রয়োজন নেই, এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়। দিদা নড়াচড়া করলো না। ইপ্তির কথায় ঠাই বসে রইল একইভাবে। কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে মুখ ঘুরিয়ে দেখলো পায়ের উপর পা তুলে এক হাত মাথার নিচে আর এক হাত পেটের উপর রেখে ঘুমিয়ে পড়েছে ইপ্তি। দিদা মুগ্ধ হয়ে দেখলো কিছুক্ষণ, ফিসফিস করে বলল, একটা মানুষের ঘুমানোর স্টাইলও এতটা সুন্দর হয় কি করে? অথচ কি অদ্ভুত, যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, সেই মানুষটা আমার হলো না। অগত্যা দিদা ওর পাশে গিয়ে শুয়ে পড়লো মাঝখানে একটা কোল বালিশ দিয়ে। চোখ বন্ধ করে পিড়পিড় করে বলল, আর মাত্র 10 দিন, আর মাত্র 10টা দিন, তারপর সব কিছু শেষ। যেই বন্ধুত্বের সম্পর্ক আজীবন ধরে রাখতে বাবার পছন্দের ছেলেকে নিমরাজিতে বিয়ে করে নিচ্ছিলাম, সেই সম্পর্ক ভাগ্যের হেরফেরে শেষ হয়ে যাবে। ফিরে গিয়ে বাবাকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, সে কি এমন করেছে যার জন্য আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। চোখের জল গড়িয়ে পড়তে দিল না দ্বিধা, তার আগেই মুছিয়ে নিল। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো, বন্ধুত্ব না হয় শত্রুতা যদি বন্ধুত্ব বাড়িয়ে হৃদদংশন কমিয়ে হৃৎপিণ্ডটাকে সৌরভিত করে, তবে শত্রুতাই অনুগ্রহ হিসেবে গ্রহণ করে নিই। আসঙ্গ আজীবন অর্ধমৃত্যুতে তবু আফসোস নেই। বন্ধুত্বকে না হয় তুলে রাখবো মস্তিষ্কের পাতায়, আর এই সৎ সামান্য শত্রুতাকে হৃদয়ে লিখনে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙেছে দিদার। ঘুমোতে অস্বস্তি হচ্ছিল ওর, তার উপর আবার নিঃশ্বাসে মুখ চেপে কানাকাটি করতে করতে ঘুমিয়েছে। নিঃশ্বাস আটকে বেহাল অবস্থা, মস্তিষ্কের উপর মারাত্মক চাপ পড়েছে ওর। চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে। ঘুমের ভেতর একটা দুঃস্বপ্ন দেখেছে ও। গায়ের কম্বল সরিয়ে উঠে বসলো দিদা। এলোমেলোভাবে ঘুমানোর ফলে ইপ্তির প্রায় কাছাকাছি চলে গিয়েছিল, সেখান থেকে সরে আসলো দিদা। মাঝখানে কোলে বালিশটা ঠিকঠাক করে দিল। পানি পিপাসে পেয়েছে খুব। বিছানা থেকে উঠে ডান পাশে গেল দিদা। ইপ্তি যেই পাশে ঘুমিয়ে আছে ওখানেই সাইড টেবিলের অবস্থান। সাইড টেবিল থেকে জগ থেকে গ্লাসে পানি ঢালার সময় দিদার খেয়াল হলো ইপ্তির সেলফোনটা ওর বালিশের পাশেই রাখা। ইপ্তির হাতটা মাথার নিচে কাত করে রাখা। সাবধানে ওর হাতটাকে পাশ কাটিয়ে ফোনটা হাতে তুলে নিল দিদা। নিঃশব্দে ধীর পায়ে হেঁটে বেলকনির দরজা খুলে সেখানে চলে গেল। ইপ্তির ফোনে পাসওয়ার্ড দিদার অস্পষ্ট মনে আছে। সবচেয়ে কাছের বন্ধু হয়েও ইপ্তির ফোন কখনো ধরার সুযোগ হয়নি তিধার। এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগতো তিধার কাছে। এমনকি ইপ্তি ওর ফোন কারোর হাতে দিত না কখনো। তবে কয়েকবার ফোনে লক খোলার সময় পাসওয়ার্ডটা স্বাভাবিকভাবে পাশে বসে থাকাকালীন চোখে পড়েছিল তিধার। সেভাবে কখনো গুরুত্ব দেয়নি এতে। আজ ইপ্তির ফোন হাতে নিয়ে পাসওয়ার্ডটা মনে প্রাণে স্মরণ করার চেষ্টা করলো তিধা। স্মৃতিশক্তি মোটামুটি ভালোই প্রখর ওর। কিছুক্ষণ চেষ্টা করতে মনে পড়ে গেল। লক স্ক্রিনে পাসওয়ার্ড বসালো তিধা। ইপ্তি 97 and 02।
পাসওয়ার্ডটা এতদিন মনে থাকলেও কখনো সেভাবে খটকা লাগেনি তিধার। তবে আজ এটা বসানোর সময় বেশ খটকা লাগলো ওর। কেমন যেন অদ্ভুত মনে হলো এই পাসওয়ার্ডটাকে। মানুষ নিজের ব্যক্তিগত কোনো সংখ্যা, শব্দ বা অন্য কিছু হোক পাসওয়ার্ডটা হিসেবে ব্যবহার করে। ইতি এটা কিসের ইঙ্গিত ব্যবহার করেছে? তিতা যা ধারণা করেছে তা যদি সত্যি হয় তবে আরও একবার গোলকধাঁধাই পড়বেও। বিষয়টা খতিয়ে দেখবে নাকি না বোঝার ভান করে অন্ধ হয়ে বসে থাকবে। তিধার দ্বিধায় পড়ল তিধা। ফোনের লক খুলে গেছে। তিধা প্রথমে কল লিস্টে গেল। ফোনটা হাতে নেওয়ার পর একমাত্র উদ্দেশ্য হলো ইফতির ফোন থেকে মৃত্যু আপুকে কল করা। তারপর ধরা খেয়ে গেলেও সমস্যা নেই, বাকিটা পরে দেখা যাবে। তিধার ধারণা ইফতির ফোনে সম্ভবত ব্যালেন্স থাকবে। সেই মোতাবেক মৃত্যু আপুর নাম্বার খুঁজলো ও খেয়াল করলো 2 দিন আগেও মৃত্যু আপুর সাথে ইফতির কথা হয়েছে ফোনে। কল হিস্ট্রি এটাই বলছে। বিষয়টা আপাতত আমলে নিল না তিধা। মৃত্যুর নাম্বারে কল করলো 2-3 বার। এক নাগারে কল করার পরও মৃত্যু কল রিসিভ করলো না। মধ্যরাত, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হতাশ হলো তিধা। ফোনটা জায়গা মতো রেখে দেওয়ার চিন্তা করলো। তবু কি মনে করে যেন ফোনটা আবারও ঘেটে দেখতে শুরু করলো। প্রথমে ঢুকলো গ্যালারিতে। চলতি মাসের ফটোগুলো ছাড়িয়ে তিধা যখন গ্যালারির শেষের দিকে স্ক্রল করতে শুরু করলো, হঠাৎ ওর হাত পা জমে ঠান্ডা হয়ে যেতে লাগলো। শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হলো। দাঁড়িয়ে থাকতে পারছে না তিধা। পা টলছে ওর। রেলিং শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মাথার রোগ দপদপিয়ে জ্বলে উঠল। কম্পিত হাতে একে একে গ্যালারি প্রায় 1500 ফটো ঘেটে দেখল তিধা। ইফতির ফোনের ভেতরকার বিষয়গুলোর প্রতি এবার আরও বেশি মাত্রায় আগ্রহ বেড়ে গেল তিধার। গ্যালারি থেকে বেরিয়ে ডাটা কানেক্ট করে মেসেঞ্জারে ঢুকলো ও সব মেসেজ কনভারসেশনকে একপাশে রেখে মিতু আপু, ইফতির আরেক বন্ধু জুনায়েদ, সাবির আর শাইলার কনভারসেশন তিধাকে চমকপ্রদ করে তুলল। হঠাৎ হ্যাং মেরে গেছে ও। মুখ লাল হয়ে গেছে। কান থেকে যেন গরম ধোয়া উদ্গীরণ হচ্ছে। তিধা মুখ চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, এত কিছু আমার অজান্তে। তিধা দ্রুত ফোনের রিসেন্ট সব অ্যাপ ক্লিয়ার করলো। ফোনটাকে অফ করে ইফতির বালিশের কাছে রেখে দিল। একই জায়গায় ইফতি তখন ঘুমে মগ্ন। তবে তিধার আর বাকি রাতটুকু ঘুম হলো না। অস্থিরতা আর ছটফটানিতে কাটিয়ে দিল রাত। আজ শুক্রবার। ইফতি বাড়িতে আছে আজ। খুব ভোরে উঠে নিজের জন্য কফি বানিয়ে নিয়ে বেলকুনিতে ইজি চেয়ারে বসেছে ও। একটা বিষয় আজ 2 দিন যাবৎ ইফতিকে বেশ চিন্তায় ফেলেছে। তিধা এই 2 দিন ইফতিকে যতটা সম্ভব এড়িয়ে গেছে, সহজে ধরা দেয়নি। ইফতি অফিস থেকে ফিরে ওকে ঘুম দেখেছে, ডাকলেও সাড়া পায়নি। এমনকি তিধা ইফতির সাথে একটা কথা অবধি বলেনি। আর মাত্র 1 সপ্তাহ পরে তিধাকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবে ইফতি, সবকিছু সুদে আসলে উসুল করার পরে। তবে এই 2 দিনে ইফতি চাইলেও তিধার প্রতি সহজ হতে পারছে না। চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। যখনই ভাবছে তিধার সাথে স্বাভাবিক হবে, তখনই তিধার বাবার কর্মকাণ্ডের কথা মস্তিষ্কে ধাক্কা দিচ্ছে। ইফতি বিরক্ত হচ্ছে নিজের প্রতি। নিজের কঠোর আচরণ থেকে বেরিয়ে আসতে চাইছে, তবে তিধা কোঅপারেট করছে না। এই বিষয়টা ইফতিকে ভাবাচ্ছে বারবার। তিধা সবে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে। ক্লিপ দিয়ে আটকানো চুলের প্যাচ খুলতে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়লো, কোমরে ছড়িয়ে গেল। চিরুনি হাতে তুলে নিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত তিধা। তখনই আয়নার মধ্যে দিয়ে খেয়াল করলো ওর পিছনে সাদা আর নীল চেক নকশার মিশ্রণে লুঙ্গি আর ঢোলে একটা সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। ইফতির পায়ের পুশালি পশম স্পষ্ট। তিধা একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আয়নায় নিজের দিকে মনোযোগী হলো। তবে না তাকিয়েও তিধা অনুভব করতে পারলো ইফতি ওর দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আচানক কাছে এসে দাঁড়ালো ইফতি। তিধার কোমর জড়িয়ে ধরলো আলতোভাবে। কেঁপে উঠল তিধা, তবুও ক্ষণিকের জন্য। তারপর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল স্ট্যাচুর মতো। তিধার কাঁধে থুতনি রেখে ইফতি বলল, তোর অবাক হবার কথা ছিল, রাইট? হুম এই যে তোকে জড়িয়ে ধরেছি হঠাৎ, তোর রিয়াকশন তো এমন হওয়ার কথা নয়, তাই না? হুম অন্যমনস্ক হয়ে জবাব দিল তিধা। ইফতি ওর কাঁধে ঝাঁকি দিতে নড়জড় উঠল। চুল আঁচড়ানো বন্ধ রেখে ইফতির হাত ধরে টেনে নিয়ে ওকে বিছানায় বসালো। ওর সামনে বসে বলল, এখান থেকে আমি চলে যাওয়ার পরে আর কোনো দিনও আমার মুখ দেখবি না, বুঝেছিস? তিধার এই ধরনের কথার পেছনে কারণটা ইফতি ধরতে না পারলেও বুঝতে পারলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না হলে এমন কথা বলার মতো মেয়ে তিধা নয়। ইফতি হঠাৎ গম্ভীর হয়ে উঠল। তীক্ষ্ণ স্বরে বলল, তোর মুখ দেখার ইচ্ছাও নেই, নেহাতি বাধ্য হয়ে দেখছি। তাছাড়াও 3 মাসের মধ্যে আমার সিলেটে ট্রান্সফার হয়ে যাবে, এই শহরে আর থাকছি না। ইফতির কথা শুনে তিধা হাসলো বিদ্রুপের হাসি।
যেন ভীষণ মজা পেয়েছে কথাটা শুনে। হাসতে হাসতে বলল, জোকস শুনছি বহুকাল পরে, দারুণ ছিল। তিতার উল্টাপাল্টা কথা শুনে বিরক্তিবোধ হলো ইফতির। উঠে লুঙ্গিতে গিট মারতে মারতে বলল, আমি না হয় সুদিনে দুর্দিনে রোজ নিয়ম করে 4 বেলা খাই তোর ভাষায়, তুই কবে থেকে লাল পানি খাওয়া শুরু করলি? ইফতির প্রশ্নের জবাব না দিয়ে তিধা পাল্টা প্রশ্ন করলো, তুই লুঙ্গি পরেছিস? কখন পরলি? রাতে লুঙ্গি পরেই ঘুমিয়েছি। আমি দেখলাম না কেন? কি আশ্চর্য, কোনো এককালে প্রাণের বন্ধু ছিলি বলে এখন তোকে দেখিয়ে দেখিয়ে লুঙ্গি পরবো নাকি? লুঙ্গি পরেছিস কই? তোকে তো কখনো লুঙ্গি পরতে দেখি। আমাকে সবসময় দেখেছিস কোথায়? ভার্সিটিতে নয়তো আউটডোরে। সেখানে কি আমি লুঙ্গি পরে যাব? বাড়িতে ম্যাক্সিমাম টাইমে আমি লুঙ্গি পরি। লুঙ্গি পেয়েছিস কই? কেন তোর বাপ কোনোদিন লুঙ্গি পরেনি? বেটা মানুষ না, জানিস না? লুঙ্গি হেব্বি একটা জিনিস, তোরা মেয়েরা এটার কদর বুঝবি না। তার চাইতে বরং চুপ থাক, কানের নিচে একটা বসিয়ে দেওয়ার আগে। তিধা আর কথা বাড়ালো না, ইফতির রুমের বাইরে চলে গেল। তিধা একটা পরিকল্পনা করেছে, সারা রাত ভেবে পরিকল্পনা আবার কাজে লাগানোর চেষ্টা করে দেখবে আজ একবার। রুমের বাইরে বেরিয়ে উকি মেরে দেখলো ইফতি রান্না করছে। ওর ফোনটা ডাইনিং টেবিলের উপর রাখা। হঠাৎ ফোনটা বেজে উঠতে গ্যাস স্টোভ বন্ধ করে এসে ফোন রিসিভ করে কানে তুললো ইফতি। তিধা পর্দার আড়ালে সরে গিয়ে ইফতির কথা শুনতে লাগলো। ইফতি বলছে, পরশু নিতে পারবেন? আমার কাজ কমপ্লিট করে দিলে আপনি নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তাহলে পরশু দুপুরের পরে ডিভোর্স প্রসেশন হয়ে যাবে। বিকালে এসে পেপারস হাতে নিয়ে বিকালে এসে পেপারস হাতে নিয়ে যেন আপনার মেয়েকে। তিধা বুঝতে পারলো ওর বাবার সাথে কথা বলছে ইফতি। তিধার ডান হাতটা হালকা কেঁপে উঠলো। বুকে হাত টেকে নিজেকে ধাতস্থ করতেই তিধা বলল, ইটস ওকে ত্রিধা, তোকে বাড়ি ফিরতেই হতো। একটা জালিমের জন্য মায়া কান্নার কোনো মানেই হয় না। ওর আর তোর সম্পর্কটা তো এমনিতেই শেষ। তাহলে এত আবেগী হচ্ছিস কেন? কুল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো তিধা। তবুও সকালের খাবারটার ওর গলা দিয়ে নামলো না। ডাইনিংয়ে বসে ইফতিকে জিজ্ঞেস করলো, তোর মিতু আপু সাব্বির ভাইয়াদের সাথে কথা হয়? না, কেন? না, এমনিই জানতে চাইলাম। আরো অনেক দিন কথা হয় না। ইফতি রুটি ছিঁড়ে মুখে পড়তে লাগলো। তিধা বলল, ফোনটা চালু থাকলে বাবার সাথে কথা বলতাম। ইফতি রুটি হাত থেকে রেখে কুঞ্চিত চোখে তিধার দিকে তাকালো। তিধা ওকে পাত্তা না দিয়ে বলল, রুটি কেন? পরোটা বানাতে পারতিস। তুই জানিস না তেল জাতীয় খাবারে আমার এক প্রকার অ্যালার্জি, নাটকবাজি কম করিস। তিধা অগোচরে ঠোঁট টিপে হাসি আটকালো। আবারও বলল, শোন, আমি কি ঠিক করেছি? কি? ভাবছি এখান থেকে যাওয়ার 2-1 মাসের মধ্যেই বিয়েটা করে নিব বাবার ইচ্ছায়। যদিও ছেলের অভাব হবে না। কুমারী ডিভোর্সি হয়ে থাকা যাবে না। ইফতি কোনো জবাব দিল না, চুপচাপ রুটি গিলতে লাগলো। তিধা আবার বলল, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল লোকটা খুব সুন্দর, কত অমায়িক। বিয়ের পরে আমাকে থাইল্যান্ড নিয়ে যাবে বলেছিল। জানিস, খুব সুন্দর করে কথা বলেন উনি তো একদিন আমাকে লেক পারে ঘুরতেও নিয়ে গিয়েছিল। ওই যেখানে তুই আর আমি বসে আড্ডা দিতাম না, ওখানেই বসেছিলাম আমরা। উনি বাদাম কিনে এনে আমাকে খোসা ছুলে খাইয়ে দিয়েছিলেন। ইফতি হাত একটা মুঠো করে টেবিলের উপর রাখলো শব্দ করে। তিধা থামলো না, বলতে লাগলো, বিয়ের কথাবার্তা তো ঠিক হয়েছিল মাসখানেক আগেই। তখন থেকে ওনার সাথে পরিচয়, অথচ এই 1 মাসেই ওনাকে আমার মনে ধরে গেছে। ইফতি এবার অস্পষ্টভাবে বলল। তিধা ঠোঁট টিপে হাসি আটকালো। ইফতির দিকে তাকিয়ে থেকে বলল, আমার তো লাল রং আগে পছন্দ ছিল না, কিন্তু এই তো বিয়ের 1 সপ্তাহ আগে উনি আমাকে বললেন, লাল রং পরলে তোমাকে খুব মানাবে, একদম রাজরানীর মতো। লাল রঙে আমার অ্যালার্জি। তারপরেও শুধুমাত্র ওনার জন্য সেদিন লাল রং পরেছিলাম। তারপর আমরা একসাথে ঘুরতে বেরোলাম। বৃষ্টি পড়ছিল খুব। উনি আমার হাত ধরে। তিধা কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগে ইফতির দুহাত ঠাস ঠাস করে টেবিল উপর ফেলে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। পায়ে টান মেরে চেয়ারটা সরিয়ে দিল। কপালে শিরা টনটন হয়ে ফুলে গেছে ওর। দাঁতে দাঁত পিষে পড়ল। ব্যাস, অনেক হয়েছে। আরেকটা কথা বের করবি? ওই মুখ দিয়ে মুখের এমন অবস্থা করব না, কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবি। তিধা তবুও থামলো না, যে ধরে গেছে ওর। ইফতির পত্রিকার বেশ মজা পাচ্ছে। ঠোঁট টিপে মুচকি হেসে ও বলল, সেদিন উনি আর আমি একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম। অনেক সময় লাগলো তিধার বুঝতে যে ওর সাথে কি হচ্ছে। মুখে ঢিপ ঢিপ শব্দ বের চলো।
শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেন নড়ে উঠল। হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসতে চাইল ভেতর থেকে। অষ্টধয়ে জোরালো ব্যথা অনুভব করতেই হুঁশে ফিরল ও নড়চড়ে সরে আসতে চাইল, পারল না। দুটো বলিষ্ঠ হাত আষ্টেপৃষ্টে ওর হালকা মেদযুক্ত কোমর জড়িয়ে ধরে রেখেছে। পেটের সূক্ষ্ম আঁচড় বসেছে মাত্র। চোখ দুটো বিস্ময়ের অমাত্রিক সীমা ছাড়িয়েছে। দৃষ্টি সীমানা ইফতির থুতনিতে গিয়ে ঠেকেছে। আর তিতার উন্মুক্ত চিবক গলা ও ঘাড়ে ইফতির হাত দুটো অজগর সাপে নেয় আরও পেঁচিয়ে ধরতে তিতা ছটফটি উঠল। খাঁচাবন্দি পাখির বাচ্চার আকুতির মতো ছটফটাতে লাগলো। কপিলাবস্ত মস্তিষ্ক কর্পূরের মতো উবে গিয়ে ফাঁকা হয়ে গেল। সেখানে বিদ্যুৎ কেন্দ্রের রূপযোগে নাই বিদ্যুৎ খেলো। অষ্টদই 32 পাটি দাঁতের আঘাতে পৃষ্ঠ জর্জরিত হয় কেঁদে ফেলেও দৃষ্টিপথ পরিবর্তন হলো না। ইফতির সরে আসার কোনো লক্ষণ দেখা গেল না। পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাপাটে হাত দুটো উঠিয়ে ইফতির বুকে জোরে সোরে কয়েকটা ঘুষি ও ধাক্কা বসাতেও কোনো লাভ হলো না। ইফতি সরে আসলো আরও মিনিট কিছুক্ষণ পর। তিতা হাত ছেড়ে বাঁচল। পাখি যেন বহুকাল ধরে মুক্ত হলো পিঞ্জিরা হতে। ছাড়া পেয়ে সর্বপ্রথম সে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত হলো। বিড়বিড় করে পড়ল, ইনহেলার। ইতি কিছুটা দূরে ছিল, আবার এগিয়ে আসতে চাইল। ওর এমন অবস্থা দেখে তিতা ছিটকে পেছনে সরে গেল ওকে এগিয়ে আসতে দেখে। ইতি বেশ জোরে সোরে চেঁচিয়ে পড়ল, কি আশ্চর্য, এসবে আবার ইনহেলার প্রয়োজন হয় নাকি? কপাল ভালো, 2 দিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। না হলে আমার রাতগুলো মাটি হতো আর সকালগুলো হতো হাঁপানি দেখতে দেখতে। যা রুমে গিয়ে ইনহেলার নিয়ে নে। তিতার রুমের দিকে যেতে পা বাড়ল। ইফতি থামিয়ে দিয়ে গলা সরে আগের মতো গাম্ভীর্যতায় বিরাজ করে ঠোঁটের কোণে বুড়ো আঙ্গুল দ্বারা স্লাইড করতে করতে বলল, ইনহেলার নিয়ে ফিরে এসে বাকি রুটিগুলো গিলে দুপুরে রান্না করে রাখিস, আমি বাইরে যাচ্ছি। ইফতি টি শার্ট আর লুঙ্গি পরিহিত অবস্থায় টেবিলের ওপর থেকে ফোনটা হাতে তুলে নিয়ে বেরোনোর জন্য পা বাড়ালো। দরজার কাছাকাছি পৌঁছে পিছু ফিরল ও ঘাড় ঘুরিয়ে পড়ল, আর হ্যাঁ, ঠোঁটে মলম লাগিয়ে নিস। সব দোষ তোরই। বলেছিলাম চুপ থাক, না হলে আমি কন্ট্রোল হারাবো। বেয়াদব মার্কা, মুখটা বন্ধ রাখতে পারিসনি, এখন চোখ খুলে কান্নাকাটি কর। আসছি, আল্লাহ হাফেজ। তিতা কাঁদতে কাঁদতে কটকট করে হাঁটা দিল রুমের দিকে। ইফতি বাইরে থেকে দরজা আটকে চলে গেল। তিতার রুমে যেয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ল। ওনা দিয়ে নাক মুছতে মুছতে ডুকরে কেঁদে বলল, অসভ্য একটা বেয়াদব ইবলিশ শয়তানের গডফাদার, চরিত্রহীন সীমা ছাড়ানো বেয়াদব। আজ রাতে ঘুমিয়ে পড়লে ওকে আমি বালিশ চাপা দিয়ে মেরে কবর দিয়ে রেখে আসবো। তিতা রান্না চড়িয়েছে। চুলার তাপে ঘেমে নেই আপাতত বিচ্ছি অবস্থা ওর। বারবার ওনা দিয়ে মুখ মুছছে। ইলিশ মাছ রান্না করতে যেয়ে মাথায় একটা বদবুদ্ধি আসলো ওর। 2 টুকরো মাছ ভেজে আলাদা তুলে রাখলো। বাকি 3 টুকরো রান্না করতে করে তেলের মধ্যে ছেড়ে দিল। তেজটা হেসে পড়ল, তোমার এমন অবস্থা করব চান্দু, আজ বাপের নামও ভুলে যাবে। কথায় কথায় আমাকে তো বহুবার শুনিয়েছ, আজ নিজে একটু মুখে নিও। মশলা আর লবণ ছিল দ্বিধা। সাপটে ওনার হাত মুছে নিল। ইতি ফিল 12:30টার পর। ফিরে প্যান্ট আর গেঞ্জি নিয়ে বাথরুমে ঢুকলো গোসল সারতে। দিদা ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে রাখছিল। ইফতি ওকে ফিরে দেখলো না। দিদা এক লোক মুখে বেঞ্চি কেটে বলল, এক লোক, নাম ছিল তার কুদরতে খোদা, কিন্তু কাজ করতো এমন যাতে সবাই বলতো গজবে খোদা। ইফতি মর্তুজার অবস্থাও হয়েছে তেমন। নাম ইফতি মর্তুজা, কিন্তু ইদানিং কথাবার্তা আর কাজ করে এমন যে বলতে ইচ্ছে করে ইফতি মরে যা। ইফতি যখন গোসল সেরে বেরিয়েছে ততক্ষণে তিদার রান্নাবান্না শেষ। ইফতি এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। ফোন চালাতেই তিদাকে হুকুম করলো, খেতে দে। তিদা রুমের দিকে পা বাড়িয়ে পড়লো। ঘেমে নেই বাজে অবস্থা, গোসল করে এসে তারপর খেতে দিচ্ছি। ইফতি মাথা নাড়লো শুধু। তিদা একটা সাদা সালোয়ার কামিজ নিয়ে গোসল করতে চলে গেল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে তিদা। ভেজা চুল ওর তোয়ালে দিয়ে পেঁচানো, ঠোঁট ক্রমাগত কম্পয়মান, বা পাশে কালচে দাগ। কম্পিত হাতে সেখানে আলতো করে আঙ্গুল চলো তিদা। চোখে মুখে ওর রাজ্যের বিস্ময়। নিজেকে আজ বহুকাল পরে বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এভাবে শেষ কবে দেখেছিল তা মনে নেই ওর। অস্পষ্ট স্বরে অনবরত কম্পয়মানরত অষ্টদয় শব্দগুচ্ছ দারুণ সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলে বাক্য আওড়ালো তিধা। এমন স্পর্শ তো আমি চাইনি, এমন ইফতিকেও চাইনি, এসব কোনো কিছুই চাইনি কস্মিন কালেও।
তাহলে কি সৃষ্টিকর্তা এই অধমের মস্তিষ্কের কথা না শুনে মনের অপ্রাপ্ত আকাঙ্ক্ষা শুনে নিয়েছেন? অথচ আমি তো মুখ ফুটে কখনোই কিছু চাইনি কার জন্য, শুধুমাত্র বাবার জন্য। মায়ের মৃত্যুর পরে বাবাই আমার সব। বাবা যখন এক কথায় বলেছিলেন আমার পছন্দের ছেলেকেই আমার বিয়ে করতে হবে, তখন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরবর্তীতে নিজের প্রাপ্ত মনস্ক মস্তিষ্কে স্থির করে বাবার সিদ্ধান্তের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে রাজি হয়ে গেলাম বিয়েতে। নিজের সকল চাওয়া পাওয়াকে অসম্ভবের কাতারে রেখে ফেলে রাখলাম বুকের বাঁ পাশে। বুকে পাথর চাপা দিয়ে তাকে আমার বিয়ের কার্ড দিলাম। হাসি মুখে বললাম, বিয়েতে আসিস কিন্তু, তুই না আসলে আমার বিয়ে অপূর্ণ থেকে যাবে। যন্ত্রণা কমাতে যোগাযোগও কমিয়ে দিলাম অপ্রাপ্তির খাতায় রাখা মানুষটার সাথে। সবকিছু করলাম শুধুমাত্র বাবার মন রক্ষার্থে, অথচ আজ বাবার জন্যই আমি এখানে দাঁড়িয়ে, তাও বিধ্বস্ত বিধ্বসী রূপে, ইফতি মর্তুজার দুদিনের বউ হিসেবে। তার স্বার্থের জন্য এখান থেকে ফেরার পরে লোক সমাজ সব কদিনের মাথায় ভুলে গেলেও মনে যা কলঙ্ক লেগে গেছে আমার, তা আমি কি করে ভুলবো? ইফতি মর্তুজাকে ভুলতে চেয়ে এত পদক্ষেপ, তবুও ভাগ্য কুঠুরি আমাকে যে অবস্থানে এনে ফেলে। তারপর যখন স্রোতের বিপরীত প্রান্তরে টেনে নিয়ে যাবে, তখন তাকে আমি ভুলবো কি করে? আমার মনে যে তার জন্য একটা বাজে মনোভাবের সৃষ্টি, এসব কিভাবে ভুলে যাব? এতটাই কি সোজা? যদি তাই না হয় তবে আমার মৃত্যু হোক, বারবার মৃত্যু হোক আমার। পরজন্মে যদি মনোবাসনা পূর্ণ হয়, তবে ফেনিক্স পাখির ন্যায় আর একবার জন্ম হোক আমার, বারবার জন্ম হোক। ধ্বংসস্তূপ থেকে আবারও বিধ্বংসী রূপে জন্মও যদি হয়, তবু আমি মেনে নিব হে সৃষ্টিকর্তা। তবু আমাকে ভবিষ্যতে এমন কলুষিত জীবন দিও না যে জীবনে আমার কোনো প্রাপ্তি নেই, যে জীবনে আমার সাথে ইফতি মর্তুজা থাকবে না। আমি বরং অপ্রাপ্তি বিধ্বংসী রূপে মরে আরেকবার বারবার জন্ম নিতে চাই ইফতি মর্তুজার জন্য। দ্বিধামুখে হাত চেপে কেঁদে ফেলল। গলা শুকিয়ে গেছে ওর। সেন্টার টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল। পানি পান করে গ্লাসটা রাখতে যাওয়ার আগে কম্পনরত হাত থেকে সেটা ঠাস করে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হলো। দ্বিধা তাড়াহুড়োই সামনে এগোলো মস্তিষ্কে খেলার আগেই। পর মুহূর্তে কিঞ্চিত ছড়ে চেঁচিয়ে উঠল ও। সেকেন্ড 50-এর ব্যবধানে ইপ্তি দৌড়ে আসলো রুমে। দিদা মেঝেতে বসে আছে পায়ের পাতা চেপে ধরে। ইপ্তি দৌড় এগিয়ে গিয়ে কোলে তুলল ওকে। সাবধানে কাচের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বিছানায় বসালো দিদাকে। ড্রয়ার খুলে ফার্স্ট এইডের বক্স নিয়ে আসলো দ্রুত। দিদা তখন ব্যথায় ঠোঁট চেপে কাঁদছে। ইপ্তি কাছে এসে হাঁটু মুড়ে মেঝেতে বসলো। দিদার কেটে যাওয়া পা নিজের হাঁটুর উপর টেনে ওঠাতেই দিদা ঝটকা মেরে পা সরিয়ে নিয়ে পড়ল। দরকার নেই, ঠোঁটে যে ব্যথা দিয়েছিস সেটার কাছে এই পায়ের ব্যথা কিছুই না। আর হৃদয়ের কথা তো বাদই দিলাম, ওটা আপাতত কবরে মাটি চাপা অবস্থায় পড়ে আছে তোর মতো পাষাণ হৃদয়ের লোকের জন্য। দিদার পা জোর করে টেনে এগিয়ে নিল ইপ্তি। দক্ষ হাতে ভাইটিন ও তোলার সাহায্যে পায়ের নিচের কাটা স্থানে রক্ত পরিষ্কার করে মলম দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। দিদা তখনও কাঁদছে নিঃশব্দে। ইপ্তি মাথা উঠিয়ে দেখল। দিদার নজর তখন পায়ের দিকে। ইপ্তি উঠে দাঁড়িয়ে পকেট থেকে এক হাত গুছে আরেক হাত দিয়ে দিদার গালে রাখলো। নরম কণ্ঠে বলল, কাঁদিস না, ব্যথা কমে যাবে শীঘ্রই। দিদা উঠে দাঁড়ালো। ইপ্তির শক্তপোক্ত লোহা পেটানো বুকে সজোরে একটা ধাক্কা মারল। ইপ্তি বলিষ্ঠ দেহে টলল না বিন্দুমাত্র পরিমাণও। চোখ মুখের ভাবভঙ্গি স্বাভাবিকই রইল। তড়িৎ এগিয়ে আসলো ইপ্তি। দিদার অপুষ্ট দেহকে জড়িয়ে নিল নিজের লম্বাচড়া বুকের মধ্যে। দিদা সরে আসতে চাইল, ইপ্তি সরতে দিল না। দিদার মাথায় ঠোঁট ছোঁয়ালো, ফিসফিসানো কণ্ঠে বলল, কি সমস্যা? কাছে আসতে দিচ্ছিস না? খেপেছিস কেন? দিদা জেদ করে ইপ্তিকে সরাতে ব্যস্ত হলো। ইপ্তি দাঁতে দাঁত পিষে ওর হাত ধরে রাখলো। দিদা কান্নারত স্বরে বলল, দুদিন পরে না আমাদের ডিভোর্স, তাহলে জোর করে কাছে আসছিস কেন? তাছাড়াও তোর আর আমার মধ্যে তো তেমন সম্পর্ক নেই যে। কতটুকু অর্ধেক অসম্পূর্ণ রেখে থামলো দিদা। ইপ্তি কপালে শিরা কুঞ্চিত করে প্রশ্ন করলো, কেমন? স্বামী স্ত্রী। তুই আমাকে ভালোবাসিস না, আর না আমি তোকে ভালোবাসি। কোনো কালে আমরা
প্রেমিক প্রেমিকাও ছিলাম না, শুধুমাত্র বন্ধু ছিলাম। এখন তো তাও নই। তাহলে কাছে আসার জন্য কি করতে হবে? ইপ্তি ভুরু উঁচিয়ে প্রশ্নটা ছুড়ল তিধার দিকে। তিধা হতচকিত হলো ইপ্তির ইঙ্গিতে, বিস্মিত কণ্ঠস্বরে আওড়ালো, ইফতি, হ্যাঁ আমি। তুই আমার মুখ থেকে শুনতে চাইছিস আমি তোকে ভালোবাসি, বাট হোয়াই? তিধার কম্পমান চোখে চোখ রেখে গম্ভীর ইপ্তি প্রশ্ন করলো। তিধার দৃষ্টি সরিয়ে নিল, চঞ্চল হলো চাহনি। হাত ছোটাছুটি করে শরীরটাকে টেনে সরাতে ব্যস্ত হলো, চেষ্টায় বিফলে গেল। ঘাড় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, সর, অসভ্যতামি করবি না। অসভ্যতামি করব? অসভ্য হব তোর ঘাওড়ামির জন্য। তোর কিসের এত ক্ষোভ আমার ওপর? আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস। তুই কি মনে প্রাণে চাস আমি মরে যাই? ইপ্তি থমকালো। তিতার আকুতি ভরা টলটলে দৃষ্টিতে মুক্তদানা ন্যায় জল বিন্দুকণা দৃশ্যমান হচ্ছে সেখানে। ইপ্তির বুকে হাত রাখলো, চোখ বুজে। ক্ষণিক ব্যথা অনুভব হলো, মিলিয়ে গেল। রাগটাকে ঢোক গিলে সংবরণ করে নিল, বলো, তুই চাইছিসটা কি বলতো? জানি না। জানিস মানে তোর চাওয়া সম্পর্কে তোর কোনো ধারণা নেই? অদ্ভুত তো। সর। আগে বল তোর অসুবিধা কি? আমার অসুবিধা তুই। গোটা তুইটাকেই আমার এখন অসুবিধা মনে হচ্ছে, অসহ্য লাগছে। কেন? তুই আবার জিজ্ঞাসা করছিস কেন? আমাকে বুঝিয়ে না বললে তো প্রশ্ন করবই। দেখি এখানে বস। তিতাকে টেনে বিছানায় বসলো ইপ্তি, নিজে ওর সামনে বসলো। তিতার এক হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল, চোখে চোখ রেখে প্রশ্ন করলো, এবার বল কি সমস্যা? তুই এরকম করছিস কেন আমার সাথে? কখনো খারাপ ব্যবহার করিস, কখনো আবার হুটহাট ভালো মানুষ হয়ে যাস। অনেক সময় এমন ভালোবাসা দেখাস যে আমি দিশেহারা হয়ে যাই কি করব ভেবে। এমন কেন তুই? ইপ্তি আলতো হাসলো, জবাবে বলল, কারণটা সম্ভবত তুই আর আমি দুজনেই জানি, কিন্তু প্রকাশ করি না। একটা কথা বলবো তোকে। কি? পরশু বাড়ি ফিরে যাচ্ছিস তুই। তারপর? ডিভোর্সের প্রসেসিং শুরু হবে। কাগজপত্র সব লোক দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেব। তারপর? তারপর আর কি? তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আমাদের দুজনের পথ তো কোনো কালেই এক ছিল না। তুই কখনো কাউকে ভালোবেসেছিস ইফতি? আমাকে তো কোনোদিন কিছু জানাসনি। না, বাসিনি। শিওর? হুম। ও আচ্ছা। দেখ ত্রিধা, তোর বাবার জন্য তোর ওপর খেপেছিলাম, তাই হয়তো তোকে আঘাত দিয়ে ফেলেছি। যেহেতু আমার ঝামেলাটা মিটে যাবে, এই জন্য তোর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আমি চাই না যাওয়ার আগে তোর সাথে অনিচ্ছায় আর কোনো বাজে আচরণ করতে। তোর আমাকে নিয়ে কোনো বাজে মনোভাব থাকুক, এটাও চাই না। অপারেট করে 2 দিনের সময়টাকে স্বাভাবিক থাকতে দে। ইটস এ রিকোয়েস্ট। তিতা তাচ্ছিলের হেসে বলল, বাজে মনোভাব না থাকুক, কেন থাকবে না? হাসালি। আমার লাইফের এত বড় একটা ট্র্যাজেডির মেইন কালপ্রিট হওয়ার পরেও এ ধরনের কথা তুই বলছিস কিভাবে ইফতি? তোকে আমি বেঁচে থাকতে কোনো দিন ক্ষমা করব না। ইপ্তি গলার স্বরে পূর্বের গাম্ভীর্যতা এনে পড়ল, তোর ক্ষমা করা না করা কিছু যায় আসে না আমার। আই ডোন্ট ফাক কেয়ার অফ দিস। তোর সাথে ভালো আচরণ করেছিলাম, কিন্তু তোর সহ্য হলো না। সিলি গার্ল। তুই কি খুব ভালো চরিত্রহীন কোথাকার? জোর করে তুলে এনে বিয়ে করেছিস আমাকে। কত নাটকটাই না করলি সেদিন। আমি বোকার মতো বিশ্বাস করে নিয়েছিলাম তুই যা যা করেছিস আমার সাথে। এসব কেন? এসব কোনো লোক, এসব কোনো ভালো লোক করে? তাহলে বলছিস আমি খারাপ লোক? হ্যাঁ, তুই তাই। চরিত্রহীন? অবশ্যই। ওহ কামন ত্রিধা, তোর সাথে তেমন কিছুই করিনি। জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি, আর অল্প একটুখানি টাচ করেছি। এই সামান্য ব্যাপারে কেউ চরিত্রহীন হয়ে যায় না। তুই এসব কেন করছিস? এটার কারণেই কিন্তু আমি এতক্ষণ ধরে জানতে চাইছি। যেখানে 2 দিন পর তোর সাথে আমার বৈবাহিক সম্পর্কের শেষ হবে, সেখানে এই কাছে আসার ব্যাপারটা কতটুকু যুক্তিসঙ্গত বলতে পারিস? ইপ্তি হাসলো। তিধার মুখের উপর ঝুঁকে পড়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, তা তো বলতে পারবো না, অত জ্ঞানী আমি নই। তবে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার আগ পর্যন্ত তুই আমার বউ। তোর ওপর সম্পূর্ণ সব ধরনের অধিকার আমার আছে। কাছে আসতে বাধা দেওয়ার অধিকার কারণেই। ও তাই নাকি ইফতি মর্তুজা? তো কাছে আসতে আসতে আপনি কি বলেন যেন? ডিভোর্সের কথা, রাইট? এত কথা পেঁচাতে ভালো লাগে না মেয়ে লোকের সাথে। তুই কি চাচ্ছিস স্পষ্ট করে বলতো? ডিভোর্স না দেই তোকে, এটা চাইছিস? তিধা থমকালো, কিছুক্ষণের জন্য অপ্রস্তুত হলো। পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে বলল, আমি আমার প্রশ্নের উত্তর চাই। তুই কেন করছিস এসব আমার সাথে? ডিভোর্সের কথা হওয়ার পরেও কেন বারবার আমার কাছে আসছিস? কেন সব কিছু এলোমেলো করে দিচ্ছিস? জবাব দে। তারপর না হয় আগামী 2 দিনের জন্য আমি স্বাভাবিক হব, নর্মাল বিহেভ করব তোর সাথে।
আমার মর্জি, যা খুশি করব, কৈফিয়ত দিতে বাধ্য নেই। ইপ্তিকে বিছানায় শুয়ে পড়ল, কপালে হাত রেখে তিধাকে উদ্দেশ্য করে বলল। খাওয়ার মুড নেই, খাবার যেন বেড়ে রাখা না হয়, নিজে গিলে নিস। তিধা কোনো কথা বলল না। কাছের টুকরোগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেল। ও বের হতেই ইপ্তি উঠে বসে পেছনের দেওয়ালে বারবার একটা ঘুষি মারল। পেছনের দেওয়াল বরাবর একটা ঘুষি মারল। রাগ দমন করে রেখেছিল বহুক্ষণ যাবৎ ধৈর্য ধরে, সেটা এখন হাতের মুঠোর আঙ্গুল বেয়ে ফিনকি দিয়ে লাল রঙা তরল পদার্থ রূপে বের হচ্ছে। ইপ্তি মাথা নিচু করে নজর হাতের উপরে রেখে দাঁতে দাঁত চেপে বলল। ছলো, মাদকতা, মোহ সব প্রতিশোধের ঊর্ধ্বে নয় কেন? ইপ্তির কপালের শিরা কুঞ্চিত হয়ে ফুলে উঠেছে, নীল উপশিরাগুলো স্পষ্টতর। মুখ রক্তিম লাল, শ্যামলা মুখে খোঁচা খোঁচা দাড়িতে তা ভালোভাবে বোঝায়। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আবারও বলল। মস্তিষ্ক বলে আরও কাছে যাস না ইপ্তি, মোতর যা, তোর দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। নিজের সত্তাকে আটকা, এগোতে না চাইলেও সামনে থাকার কারণে অবাধ্য মনকে আটকানো দায়ী হয়ে পড়েছে। না পারছি কবর দিতে, না পারছি আটকাতে। ও বুঝে গেলে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, অথচ আমি সেটা কোনোদিনই চাইনি। পুরুষের দুর্বলতা যেই নারী, সে হওয়া উচিত ঘৃণার পাত্রী, অথচ আমি তাকে ঘৃণা করতে পারছি না কেন? হোয়াই? এ কেমন সম্মোহন! আই হেট হার, আই অলসো হেট হার এভরি ডে, এভরি নাইট, এভরি মর্নিং অ্যান্ড এভরি টাইম। আই হেট হার এভরিথিং। হাতটাকে আবার দেওয়ালে আঘাত করলো ইপ্তি। ডয়ের হতে বেঞ্চনের প্যাকেট বের করে একটা বেঞ্চনের শলাকায় আগুন লাগিয়ে ঠোঁটে চোয়ালো ইপ্তি। দুই টান মেরেই কপালের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে এক হাতে পেছনে সরিয়ে আরেকবার শলাকায় টান দিয়ে বলল। তার ঠোঁটের চাইতে বেনসনের স্বাদ বেশি গাঢ় নয়? তার ঠোঁটের স্বাদের সাথে বেনসনের তুলনা নিতান্তই বোকামি ছাড়া কিছু নয়। ইপ্তি ঘুমিয়ে পড়েছিল কখন তা ওর খেয়াল নেই। শুক্রবারের দিনটা এমনিতেই ওর ঘুমিয়ে না হয়ে বাইরে আড্ডা দিয়ে কেটে যায় বাড়িতে থাকাকালীন। ফার্ম হাউসে আজ সারাটা দিন কেটে গেল ওর। বিছানা ছেড়ে উঠে ভাবলো বাইরে বেরোবে একটু। খোলা জানালার বাইরে তাকিয়ে বুঝলো আকাশ মেঘলা, কালো হয়ে এসেছে চারিপাশ। সন্ধ্যা নামবে কিছুক্ষণের মধ্যে। তিধা নেই রুমে। বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে গেল ইপ্তি। দেখলো তিধা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সোফায়। অন্যটা সরে গিয়েছে এক পাশে পড়ে আছে ফ্লোরে। চুল এলোমেলো হয়ে মুখের ওপর এসে জড়ো হয়েছে, হাঁটু ভাঁজ করে পা একত্র করে রাখা। ইপ্তি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো একবার, তারপরে বাথরুমে চলে গেল হাত মুখ ধুয়ে বেরিয়ে ইপ্তি খেয়াল করলো আবহাওয়া সুবিধা নয়, বৃষ্টি নামতে পারে। বাইরে বেশিক্ষণ থাকার পরিকল্পনা বাদ দিল ও। মনে স্থির করলো বেরিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে ফিরে আসবে। সিগারেট এখন অভ্যাসে পরিণত হয়েছে ওর। রোজ 4 বেলা নিয়ম করে সিগারেট না গিলে বর্তমান চলছেই না ওর সিগারেটের বাজে অভ্যাসে সম্পূর্ণ দোষ ও অবচেতন মনে দ্বিধার ওপর ঝাড়ে। ওর প্রতি ক্রমাগত বেড়ে চলা রাগ ক্ষোভকে এড়াতে বাধ্যবাধকতায় সিগারেটকে আপন করে নিল। এখন এর নেশা পিছু ছাড়তে চাইছে না কোনোভাবে। ইপ্তি বেরোলো মাগরিবের আজান দেওয়ার মিনিট 2 পরে। এক প্যাকেট বেঞ্চন পকেটে পড়ে ইপ্তি ফিরল তখন বৃষ্টি নেমেছে সবে। ও বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে তার প্রবল আকাশে বেড়ে চলল। ইলশিগুড়ি থেকে মুষলধারে বৃষ্টিতে রূপান্তর হলো। কালক্রমে চারিপাশে আবছে ও বৃষ্টি তুলে অস্পষ্ট হয়ে আসলো। ইপ্তির সদর দরজা খুলে ভেতরে এসে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুমে কোথাও তিধার দেখা পেল না। ভেজা চুল আর শরীর মুছল না ও। বাইরে বেরিয়ে দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদের আদো খোলা দরজা পুরোটা মেলে উপরে উঠল ইপ্তি। বৃষ্টিতে তখন সবকিছু আবছা অস্পষ্ট দৃশ্য। বৃষ্টি বড় বড় ফোঁটা ছাদ ছুঁয়ে যাচ্ছে। ছিটে ফোঁটা বৃষ্টির কণা ইপ্তির শরীরে এসে লাগলো। বৃষ্টির তোড় থেকে বাঁচতে দরজার কাছে দাঁড়িয়ে রইল ইপ্তি। খেয়াল করলো ছাদের এক কোণে দাঁড়িয়েছে ফ্রক পরিহিতা ভিজে জবুথুবু অবস্থায় এক নারী। অবচেতন ভঙ্গিমায় বৃষ্টিতে নিজেকে জড়াতে ব্যস্ত সে। ইপ্তি ধীরে ধীরে ছাদে নামলো। ধীর পায়ে এগিয়ে তিধার পেছনে এসে দাঁড়ালো নিঃশব্দে। তিধা তখনও ইপ্তির উপস্থিতি অনুভব করতে পারেনি। ইপ্তি সম্মোহিত হলো। তিধার ওনার এক পাশ ছাদের ভেজা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ইপ্তি সেটাকে সযত্নে তিধার কাঁধে তুলে দিল। সম্মোহন তখনও কাটেনি ওর, বরং ও নিজেই আটকানোর চেষ্টা করেনি। ইপ্তি অবচেতনে বলিষ্ঠ হাতে
পেছন থেকে তিধার কোমর জড়িয়ে ধরল আচানক। তিধা চমকে হালকা ঘাড় ঘোরালো। অল্প আতঙ্ক ওর চোখে মুখে লেপ্টে আছে। ইপ্তির মুখ এগুলো তিধার মুখের দিকে। তিধার কানে নরম লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে পড়ল। প্রিয়তমা, এ কেমন সম্মোহন? মাদকতার নেশার চাইতে মারাত্মক ভয়ঙ্কর এই সম্মোহন থেকে আমি দ্রুত মুক্তি পেতে চাই। তিধা ক্ষণিক বাদে বাদে কেঁপে উঠছে, অষ্টদয় অনুব্রত কম্পয়মানরত, চোখের পলক নিষ্ক্রিয়। সে